বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমাদের পাইপ দিয়ে মধু বের হয়ে আসবে। বন্ধুরা, তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সতীনের ভিজা চুল প্রতি সকালে দেখতে হয় ইসমার। স্বামী রাহাত দ্বিতীয় বিয়ে করেছে 3 মাস হল। ইসমার কষ্ট কেউ দেখেও দেখে না। রাহাত দ্বিতীয় বিয়ে করার পরদিন ইসমার সামনে নিজের সদ্য গোসল করা ভিজা চুল আর ঘাড়ে গলায় নখের আঁচড় নিয়ে আসতে দ্বিধা বোধ করলেও এখন যেন এসব কিছুই না। সময়ের সাথে সাথে ইসমার সাথে রাহাতের দূরত্ব একটু একটু করে বাড়ছে। রাহাত খবর নেয় না তার প্রথম স্ত্রী ইসমা, যাকে রেখে সে দ্বিতীয় বিয়ে করতে চায়নি, সে এখন কিভাবে রাত পার করে কিভাবে এখানে পড়ে আছে। এই অভাগী মেয়েটার নাম ইসমা খাতুন। রাহাত হল তার প্রাণপ্রিয় স্বামী। 7 বছর দাম্পত্য জীবনে বাচ্চা না হওয়ার দোষে সতীনকে দিতে হল তার বাস করা ঘরটি এবং তার স্বামী। রাহাত জানে ইসমা মরণ যন্ত্রণা নিয়ে দাঁত কামড়ে আছে তার বাড়িতে। এরপরও রাহাত কিছুই বলতে পারে না ইসমাকে। ইসমার কাছে সে অপরাধী, বড় অপরাধী। ইসমাকে রাহাত ছাড়তে পারবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান আসলেও ইসমাকে রাহাত ছাড়বে না। ইসমার সাথে এই 7 বছর সুখের সাথে কাটিয়েছে। চাইলেও সেই সময়গুলো ভুলতে পারবে না। রাহাত প্রথমে ইসমাকে কষ্ট দিয়ে বিয়ে করতে চায়নি। মা বোন সকলে চাপ দিতে লাগলো বংশের ওয়ারিশ আনতে আরেকটা বিয়ে করতে। তাদের মতে ইসমা হল বন্ধা। বন্ধা নারীর ঘরে বাচ্চা আসবে কি করে? প্রতিনিয়ত শাশুড়ি ননদ ননাস বিষাদের কথা শোনাত। রাহাতকে সকাল বিকাল উঠতে বসতে বলতো বিয়ে করার কথা। রাহাত প্রথমে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হল নরম অসহায় ইসমার উপর। বাধ্য করল স্বামীকে রাজি করাতে। ইসমা গলায় ছুরি চালিয়ে হাজার যাতনা গিলে রাহাতকে রাজি করায় এবং অনুমতি দেয়। রাহাত কথা দিয়েছিল ইসমা ইসমার জায়গায় থাকবে। দ্বিতীয় বউয়ের ঘরে বাচ্চা হলে ইসমাকে বড় মা ডাকবে। ইসমা মানসিক যন্ত্রণা গিলছে বিয়ের 3 বছর পর থেকে। শাশুড়ি বাচ্চা বাচ্চা করে কুটু কথা শোনায় সমান তালে। কিন্তু দিন শেষে রাতের বেলায় রাহাতের বুকে মাথা রাখলে কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। রাহাত বলতো একদিন বাচ্চা হবে, এত হতাশ হওয়ার কিছু নেই। এভাবে 7টি বছর কেটে যায়, অথচ ইসমার কোল আলো করে কোনো সন্তান আসলো না। রাহাতের পরিবার সুযোগ পেয়ে গেল ইসমাকে বাধ্য করে স্বামীর দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে এবং রাজি করাতে। রাহাতের দ্বিতীয় বউ হয়ে আসে রাহাতের খালাতো বোন সুমি। ভঙ্গুর ইসমা আরও ভেঙে যায় যেদিন সুমির সাথে রাহাতের বিয়ে ঠিক হয়। ভেতর দিক দিয়ে ইসমা সেদিন মরে যায় যেদিন রাহাত বিয়ে করে সুমিকে তাদের ঘরে তুলে, যে ঘরে ইসমা আর রাহাতের বাসর হয়েছিল। রাহাতের সাথে শেষ ঘুমিয়েছে সুমিকে বিয়ে করার আগের দিন। ইসমা সারারাত ঘুমায়নি। রাহাত ও সেদিন অর্ধরাত জেগেছিল ইসমার সাথে। ইসমাকে সান্ত্বনা দিয়েছে। রাহাতের চোখে ছিল খানিক হতাশা। বিয়েটা তো সে করতে চায়নি। ইসমার ধ্যান ভাঙে শাশুড়ির কটাক্ষ শুনে। কাজ না করে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকায় বলে দিল কতগুলো বিষ মাখা কথা। রাহাতের একটা টিনশেড বিল্ডিং। ইসমা থাকে একটি আলাদা রুমে। রোদের নরম রশ্মিতে সুমি মোড়া পেতে বসে চুল শুকাতে দিয়ে মনের সুখে গান গাইছে। তার মন চাইলে কাজ করে, না চাইলে নাই। কাজ করার জন্য তো ইসমা আছেই। এমনিতেও খালার বাড়ি। সুমির মা শিখিয়ে দিয়েছে ইসমা থেকে কিভাবে রাহাতকে দূরে রাখতে হবে। রাহাত ইসমার কাছে যেতে চাইলে সুমি আটকে দেয়। রাহাত শুধু দিনের বেলায় ইসমার সাথে একটু কথা বলতে পারে। রাহাতের বাজারে চালের ব্যবসা। বড় গোডাউন আছে নিজের। রাহাতের আর কোনো ভাই নেই। তারা 1 ভাই 2 বোন। রাতে গোডাউন থেকে বাড়ি ফিরলে রাহাতের কানে সুসংবাদ আসে সে বাবা হবে। সুমি গর্ভধারণ করেছে। রাহাতের মা জরিনার খুশি ধরে না। এত বছর পর বাড়িতে নতুন সদস্য আসবে। তাদের বংশ বিস্তার হবে। রাহাতের চোখে মুখে অজস্র খুশির ঝিলিক দেখতে পেল দূরে দাঁড়িয়ে থাকা ইসমা। আজ যদি সুমির জায়গায় ইসমা থাকত তবে রাহাত এভাবেই খুশি হতো। রাহাত ঘরে চলে গেল। সুমির মুখে লাজুক হাসি। মনে আলপনা জল্পনা, সন্তানকে হাতিয়ার বানিয়ে ইসমাকে বের করে দিবে অনায়াসে। কত ঢং করে কথা বলতে লাগলো রাহাতের সাথে। রাহাতের খুশি ধরছেই না। হঠাৎ মনে হলো ইসমার কথা। ইসমাকে জানাতে হবে খুশির সংবাদ। উঠে দাঁড়াতে নিলে সুমি হাত টেনে ধরল। যেতে দিবে না সতীনের কাছে। এখন থেকেই ওই বন্ধার কাছ থেকে দূরে থাকতে হবে, তা না হলে তাদের অনাগত সন্তানের উপর খারাপ প্রভাব পড়বে।
রাহাত সুমিকে বুঝিয়ে শুনিয়ে ইসমার ঘরে চলে গেল। ইসমা নীরস ভঙ্গিতে জানালার ধারে দাঁড়িয়ে আছে। অবহেলায় চুলগুলো উঠছে। চোখে নেই কোনো স্বপ্ন, নেই কোনো আশা। বিধ্বস্ত অবহেলিত ভঙ্গুর মানুষের আবার স্বপ্ন কিসের? যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল সে এখন আরেকজনকে নিয়ে স্বপ্ন বুনে। ইসমা তো এখন শুধু তৃতীয় পক্ষ। রাহাত হাসি হাসি মুখে ইসমার সামনে পেশ করল তার বাবা হওয়ার সংবাদ এবং সূক্ষ্ম অনুভূতি। যার কাছে অনুভূতি পেশ করল তারই কোনো অনুভূতি নেই। ইসমা নীরব চোখে দেখে গেল তার স্বামীর আনন্দ, যা রাহাত এতদিন খুঁজে এসেছে আর পেয়েছে সুমির কাছে। ইসমা বলল, আপনি বাবা হচ্ছেন, আমিও খুশি। সুন্দর হোক আপনাদের জীবন, দীর্ঘ হায়াত নিয়ে জন্ম হোক আপনাদের সন্তান। এতদিন পর আপনাদের সবার মনের আশা পূরণ হচ্ছে। মিথ্যে হাসি ঝুলিয়ে কথাগুলো বলল ইসমা। রাহাত ধরতেই পারল না ইসমার হৃদয়ের লুকানো যাতনা। রাহাত খুশিতে গদগদ হয়ে বলল, আমার তর সইছে না ইসমা, কবে ছোট বাবুটা আসবে? কবে হাঁটবে? কবে বাবা বলবে? আপনার সন্তান আমাকে কি ডাকবে? বড়মা। আগেই তো বলেছি তোমাকে বড়মা ডাকবে। সুমি যদি না চায় ওর বাচ্চা আমাকে মা না ডাকুক, তখন? রাহাত ভাবনায় পড়ে গেল। আসলেই তো সুমি এখনই অনাগত সন্তানের কাছ থেকে দূরে থাকতে হুঁশিয়ারি দিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর কি করবে? রাহাত গম্ভীর মুখে বলল, পরেরটা পরে দেখা যাবে। তুমি সুমির দিকে খেয়াল রাখবে, কি লাগে না লাগে দেখবে। ইসমার কথা একদম শুদ্ধ। ছোট কাল শহরে কেটেছে, সেই সুবাদে কথা একদম শুদ্ধ সারিতে পরিপক্ক। রাহাত সবসময় ইসমার সাথে ইসমার মতোই শুদ্ধ ভাষায় কথা বলে। গ্রামের অনেকে ইসমার কথায় মুগ্ধ। মেয়েটার চলাফেরা যেমন, কথাও এমন। কণ্ঠ খাদে নামিয়ে স্পষ্ট ভাষায় কথা বললে শুনতেই ইচ্ছা করে। রাহাত চলে গেল। রাহাতের মনে এখনো ক্ষীণ পরিমাণ ইসমার নাম রয়ে আছে। তবে সামনে কি তা থাকবে, নাকি আবছা এক চিহ্ন পর্যন্ত সুমি খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে ফেলবে? ইসমার ফর্সা গাত্রে মলিন কাপড় জড়িয়ে আছে। আজকাল শরীরের যত্ন নিতে ইচ্ছা করে না। চোখের নিচে কালো দাগের আধিপত্য দেখা দিচ্ছে। ইসমার চোখ দিয়ে অনবরত বৃষ্টির ফোঁটার ন্যায় অশ্রু কণা পড়তে লাগল। এই বোবা কান্না এক আল্লাহ ছাড়া কেউ দেখে না। ইসমা বড় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারকারাজির মেলা বসেছে আকাশ জুড়ে। এই আকাশের নিচে কালো অন্ধকার রাত্রিতে কত সুখী দুঃখী মানুষ বাস করছে। কেউ সুখে জড়ানো, কেউ দুঃখে জড়ানো। ইসমার জানতে ইচ্ছা করে তার মতো যারা বন্ধা তাদের সবাইকে ইসমার মতো হেজ প্রতিপন্ন হতে হয়, স্বামীর ভাগ ছেড়ে দিতে হয়, কথায় কথায় বন্ধা শুনতে হয়, নাকি কেউ কেউ বাচ্চা দানে অক্ষম হলেও সাপোর্ট পেয়ে যায় স্বামী শ্বশুর বাড়ি থেকে। ইসমা জানে না তার মতো নারীরা কেমন করে জীবন কাটায়, তবে সাক্ষাৎ করতে মন চায় তার কাতারে সামিল হওয়া ভুক্তভোগীদের। ইসমার বাবা আছে, তবে থেকেও নেই। মা তাহিয়া খাতুন আরও অসহায়। স্বামী ছাড়া ভাইদের বাড়িতে থেকে মেয়েকে বিয়ে দিয়েছে। মেয়ের কপালেও সুখ নেই, মায়ের কপালে ও নেই। সেই রাতগুলো কোথায় গেল, যেই রাতে রাহাতের উষ্ণতায় মোড়ানো থেকে ভোর হতো রাহাতের সাথে। রাহাত কি একবারও ভাবে না ইসমা কি করে সইছে সতীনের দখলদারিত্ব? নীলগিরি হেলিপ্যাড জায়গায় একটা কালো হেলিকপ্টার ডানা ঝাপটিয়ে নেমে এলো। ভিতর থেকে একজন মেজর ধাম করে দুই পা শক্ত জমিনে রেখে শির দ্বারা উঁচু করে দাঁড়ালো। গায়ে তার ফিটফাট ইউনিফর্ম পরা। ক্যাপটা মাথায় দিয়ে দুই হাত মাথার উপর তুলে টান টান করল হাতের আঙ্গুলি। পেটানো শরীর ডান পাশে বাম পাশে হেলিয়ে দুলিয়ে সুজা হয়ে দাঁড়াল। ইউনিফর্মের গায়ে লেখা মেজর উসামা খন্দকার। ক্যাপ্টেন, চেহারার এই অবস্থা কেন? স্যার, বান্দরবানে অনেক রোদ। তোমার মনের আকাশে রোদ আছে তো ক্যাপ্টেন? নাকি শুধু ভিজে যাচ্ছ? না মেজর, রোদ বৃষ্টি মিলিয়েই আছি। বাড়ির কি অবস্থা স্যার? বাড়ির আর কি অবস্থা, মনে হয় মুরগির ফার্ম। সারাদিন কড়কড়ানি শোনা যায়। উসামা খন্দকারের ফোনে তার মা মালিহা খানম কল করেছে। বলো মা। তুই কোথায় বাবা? বান্দরবানে এসেছি। 3 দিন আছি এখানে। অবনী তার বর গুন্ডা ভাইকে নিয়ে এসেছে। ওরা কাবিনের টাকা চাইছে। বাড়ি ছিলাম তখন আসেনি, এখন আমি নেই, ফাঁকা গুহায় সিংহের কাছ থেকে কানাকড়ি চাইছে। ভিক্ষুকের দলেরা। ওদেরকে ভিক্ষার থালা ধরিয়ে দাও। অবনীর কাছে ফোন দাও। এই তোর কাবিনের টাকা লাগবে? ওই পাশ থেকে অবনী নিশ্চুপ। তোকে আমি স্পর্শ করতে চেয়েছিলাম, তুই নিজেই ধরা দিলি আমার কাছে। তোকে ধরে ছুঁয়ে নিজের উপরই ঘৃণা হচ্ছে।
জমজমের পানি দিয়ে আজকেই গোসল করব। পেপারসে সাইন করে বিদায় হ আমার বাড়ি থেকে। তুই চিনিস না আমাকে? তোর কপাল ভালো আমি সামনে নেই। তোর মতো মেয়ে উসামা খন্দকারের কাছ থেকে টাকা নিবে? আমি এখন নীলগিরির হেলিপ্যাডে আছি। উঁচু পাহাড়ের উপর থেকে নিচের খাদে তোর জিভ কেটে ফেলে দিব। পাহাড়ি ব্যাঙ আর কেঁচো মজা করে খাবে। তোর টাকলা প্রেমিকের টাকার অভাব, তাই আমার কাছে টাকা চাইতে এসেছিস। বিন্দু পরিমাণ লজ্জা তোর নেই। আমার এত সময় নেই এক্সের সাথে কথা বলার। ভবিষ্যতে আমার সামনে পড়বি না বলে দিলাম। এই ফকিন্নি তোর নাম অবনী না রেখে ফকিন্নি কেন রাখল না তোর বাবা? আজকেই নিজের নামে আকিকা দিবি। অবনী পাল্টে তোর নাম ফকিন্নি রাখবি। আকিকার টাকা না থাকলে তুই আর তোর গোপাল ভাঁড় প্রেমিক মিলে শুক্রবার মসজিদের সামনে গিয়ে থালা নিয়ে ভিক্ষায় বসে পড়বি। সাথে তোর বড় ভাই কেউ নিবি। সুস্থ মানুষের ভিক্ষার ব্যবসা রমরমা হয় না। তাই তোকে সাহায্য করে দিব যা। আমার সামনে একটা হেলিকপ্টার আছে। এই হেলিকপ্টারের ডানায় তোদের তিনজনকে বেঁধে মাঝ আকাশ থেকে পাতালে ফেলে দিব। মরে গেলে তো জান চলে যাবে, আর যদি বেঁচে যাস তবে হাত পা গলায় ঝুলিয়ে ভিক্ষা প্রশিক্ষণে নেমে যাবি। পয়সা চাইতেও হবে না। মানুষজন এমনেই তোদেরকে খুচরা পয়সা ছিটিয়ে ছিটিয়ে দান করে যাবে। আমার মা মালিহা খানমের মায়া আছে বহুত। বলে দীপ তার ছেলের এক্সকে প্রতি মাসের জাকাত ফিতরার টাকা দিয়ে দিতে। আর শোন ফকিন্নি, জাত 3টা হুইল চেয়ার কিনে নিবি। হুইল চেয়ার টানার জন্য মানুষ ও ভাড়া করে নিবি। দেখ ফকিন্নি, আমার কত কত মায়া। তোদেরকে কত কিছু শিখিয়ে দিলাম। ফকিন্নি, আমি হয়তো ফকির হয়ে যাব, তোকে 2 বার ছুঁয়ে ওয়াসওয়াসার কারণে এই নিয়ে 5 বার জমজম পানি ছিটিয়েছি আমার শরীরে। এত টাকা কি তোর বাপে দিয়ে যাবে? মেজর উসামা কল কেটে এক দলা থুতু নিক্ষেপ করল মাটিতে। পশমের গোড়ায় গোড়ায় রাগ অবস্থান করছে। কি হয়েছে স্যার? তেমন কিছু না। আরও কিছু সেনা সদস্য এগিয়ে আসলো উসামা খন্দকারের কাছে। প্রত্যেকের সাথে দন্ত বিনিময় করে এগিয়ে যেতে লাগল পাহাড়ের চূড়ায় সেনা ঘাঁটিতে। ক্যাপ্টেন। ইয়েস স্যার। প্রত্যেকের নামের লিস্ট চাই। ওকে স্যার, পেয়ে যাবেন। গুড। উসামা খন্দকার একটা একটা কদম রাখে আর নিজের মনে বিটবিট করে বলে, জীবনে কোনো মেয়ে নিয়ে বাজে চিন্তা করলাম না, প্রেম ভালোবাসা করলাম না, সেই আমার কপালে এমন লুচু খাটাস মেয়ে জুটল কি করে? মেয়েলোকের কত সমাহার। কেউ সংসার গড়তে চায়, কেউ ভাঙতে চায়। এই নোংরা অবনীর জন্য একটুও মায়া লাগছে না কেন? রাবিশ একটা। এই ইসমা, এত বেলা হইজা গেল, উঠতাছ না কেন? জরিনা খিটমিট কর ডাকছে ইসমাকে। সুমি পোয়াতি, ওর নাস্তা দেরি হইজা গেল। মাইজাডা না খাইয়া আছে, আর তুমি অহনো ঘুমাইতাছ কেন? চোখ মুখে ক্লান্তি আর অসহায় চোখে ইসমা বলল, আম্মা আমার অনেক জ্বর। জরিনার মায়া হল না। কর্কশ গলায় বলল, অজুহাত না দেখাইয়া কামে হাত লাগাও জলদি। বন্ধা বাজা মাইয়া যে অহনো বাড়িতে রাখছি, এই তো বেশি। আবার কামচুরি করে। ইসমার গাল বেয়ে টপটপ পানি ঝরতে লাগল। জরিনা এখন লাগাম ছাড়া কথা বলে। আগে রাহাতের জন্য এত কিছু বলতে পারত না। এখন তো রাহাত পোয়াতি বউ নিয়ে ব্যস্ত। ইসমার অবস্থান কোথায় কে জানে? বন্ধাত্ব কোনো নারীর দোষ হতে পারে না। তবে এই সমাজে নিকৃষ্ট মন মানসিকতার কিছু মানুষ দোষ মনে করে, স্বামীর সাথে সতীনের সংসার করতে বাধ্য করে। এমন ইসমা নামক অসহায় নারী বাস্তবে অবহেলিত হলেও আমার গোবেচারা লেখায় তারা জিতে যাক, তারা সুখের সন্ধান পেয়ে যাক। আর রাহাতের মতো মেরুদণ্ডহীন স্বামীরা তাদের কর্মফল পেয়ে যাক।